হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি পুলিশ ফোর্স নিয়ে অ্যারেস্ট করতে চলে যায় কাবিয়াকে, কিন্তু সেখানে গিয়ে আগে থেকে অগ্রিম বিল করিয়ে রেখেছে কাবিয়া আর বলে যে আমাকে ধরে দেখুন না, একদম ঝাটকা ভোল্ট কারেন্ট লেগে যাবে, কোনোভাবেই আমাকে ধরা এতটা সহজ হবে না। আর আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন, চলে যান বলছি এখান থেকে। কাকুমণি বলে, তুমি বলতে পারবে গীতা কোথায় আছে? তুমি ওর সঙ্গে কী করেছো? আমি জানি না, আমি কিচ্ছু করিনি ওর সঙ্গে, আমি সত্যি কথা বলছি। কারণ আমি গীতার ওই সন্তানটাকে চাই, যে স্বস্তিকের অংশ। আমি ওকে মানুষ করব, আমি ওর মা হতে চাই, আমি ওকে লালন পালন করব, ওর মাধ্যমেই এই মেহেক মুখার্জি মা হয়ে উঠবে, এই কাবিয়া ব্যানার্জি মা হয়ে উঠবে। এসব কী কথাবার্তা? কাবিয়ার মাথা খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারছে না যে আসলেও কী বলছে। ওকে ডাক্তার দেখানো জরুরি, আপনারা বেরিয়ে যান। সবাই বেরিয়ে গেল। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোর্টে যাব, আর সেখানে গিয়েই তোমার সঙ্গে আমার লড়াই হবে। তুমি কি ভেবেছো আমি আবার আসবো না? পুলিশ ফোর্স নিয়ে তদন্ত করে সমস্ত প্রমাণ সমেত তোমাকে ধরতে আসবো কাবিয়া ব্যানার্জি। তুমি চিন্তা করো না, তোমাকে এতটুকু ছাড় দেওয়া হবে না। এই বলে বেরিয়ে যায়। গীতার নিখোঁজ হওয়াটা মেনে নিতে পারছে না, আর বলছে যে দেখো, তোমার বোনকে ডাক্তার দেখাও কৃপান, বুঝতে পারছো? আমি বড্ড বলছি যে ওর মাথা সমস্যা হয়েছে, তা না হলেও এই ধরনের কথা কী করে বলতে পারে? তুমি গীতাকে শেষ করেছো, তাই না? এরপর সত্যিকেও তুমি মেরেছো, তার সন্তানকে তুমি কেন নিতে চাও? একদম বাজে কথা বলবে না পদ্ম, ঠিকই তো বলেছি আমি, মিথ্যে তো কোনো অংশ বলিনি। আমি গীতাকে খুব যত্নে রাখতে চেয়েছিলাম, ওর সন্তানটা আমার চাই, যে কোনো মূল্যে আমি গীতাকে খুঁজে বের করবই, ওকে আমি আড়াল হতে দেবো না। কারণ ও না থাকলে ওর সন্তানকে আমি কি করে পাবো? এসব কথা বাদ দিয়ে কাবিয়া, কী শুরু করেছিস বলতো? মা, তুমি বুঝতে পারছো না, আমি যেটা বলেছি আমি সেটাই কিন্তু করব। গীতা হঠাৎ জ্ঞান হারায়, অসুস্থ হলে তাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেওয়া হয়। প্রিয়ম্বদা চ্যাটার্জি সে গীতার পাশে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়। গীতার জ্ঞান ফিরে আসে, বলে, এখন তোমার ভালো লাগছে? কি হয়েছিল? বাড়িতে আইবুড়ো ভাত চলছিল, তুমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলো, তাই তোমাকে এই ঘরে আনা হয়েছে। তুমি বিশ্রাম করো, বুঝতে পারছো? এতটা স্ট্রেস তোমার পক্ষে নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, প্রিয়ম্বদা চ্যাটার্জি তোমাকে এনেছে বলে কথা, তুমি বিশ্রাম করো, বাড়িতে এত বড় অনুষ্ঠান, সবটা বন্ধ হয়ে যাক। কেন এরকম করে বলছিস? জানিস না ও কতটা অসুস্থ? ডাক্তার কী বলেছে তোরা জানিস? ও আর বেশি দিন, কি বলুন, কিছু না। পরে তোমাকে না হয় বলবো, আর তোমাদেরও। ওর সামনে কোনো কিছু আমি বলতে চাই না। ও রাস্তায় পড়েছিল, ও কতটা অসুস্থ তোমরা জানো? ওর মাথায় একটা সার্জারি করতে হবে, ডাক্তাররা বলেছে অনেক ব্যয়বহুল, এমনকি ওর বাঁচার সম্ভাবনা অনেক কম। তারপরেও পরিবারের কেউ সেগুলো মানতে রাজি নয়। তখন সেখানে দীপ চলে আসে, বলে, হ্যাঁ, তোমার নিজের মেয়ের আজকে সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে, মেহেন্দি রয়েছে, তুমি সেগুলোতে তোমার মেয়ের পাশে পাশে না থেকে অন্য একটা বাইরের মেয়েকে নিয়ে এসেছো। এই, তোমার বাসা কোথায়? তুমি কোনখান থেকে এসেছো? আর কেনই বা আমার মমকে জাকিয়ে ধরেছো বলো? এতই যদি তুমি অসুস্থ হও তাহলে হাসপাতালে যাও, এই বাড়িতে কেন থাকবে তুমি? দীপ, তুই বুঝতে পারছিস না, ওর সঙ্গে এরকম করে কথা বলবি না। কেন, তোমার কি খুব দরদ উঠছে নাকি? আমি বলি, আমার হবু জামাইকে দেখার তো তোমার ইচ্ছে হলো না? সে কোথায় থাকে, কী করে, তুমি তো কখনো জানাতে চাওনি দীপ। তার পরিবারের সঙ্গে আমাদের তুমি মিলিয়েছো না? তুমি তো বাড়ি ছেড়ে রাগ হয়ে চলে যেতে চেয়েছো, মন্দিরে গিয়ে বিয়ে করতে চাইলে। আমি সেখানে কি করে দেখতে চাই? তোমার হবু বর কী করে আমি জানি না। তার মানে তার কোনো বংশ পরিচয় নেই? তার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং নেই? একদম বাজে কথা বলবেন না প্রিয়ম্বদা। আপনি কি ভেবেছেন আপনার আর আপনার স্বামীর মধ্যে একসাথে নিচে থেকেও যেমন কোনো ভালোবাসা নেই, তেমন আমারও হবে না? আমাদের মধ্যে খুব ভালোবাসা আছে, আর ও কিছু করুক বা না করুক, আমি তো ওকেই বিয়ে করব। আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি মেহেন্দি সঙ্গীত কোনো অনুষ্ঠানেই থাকবো না, একদম বাড়ি ছেড়ে চলে যাব। তখনই কষে একটা চড় মারে দীপের গালে, বলে, মাত্রায় অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। তুমি কেন এই সমস্ত কথা বলছো দীপ? তুমি তোমার বাবা মার সম্পর্কে সকলের সামনে দাঁড়িয়ে এই বেয়াদবিটা করতে পারলে? দীপ কান্না করে, চোখের জল মোছে, আর বলে, তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাকে মারলে মম? তুমি সত্যিই লোকে যা বলে সেটাই ঠিক, তুমি আমার সৎ মা। এই বলে চলে যায়। দিদি, তুমি এগুলো না করলেও পারতে। এই ভরা ছোট বড় সবার সামনে তুমি দীপকে থাপ্পড় মারলে, শাসন করলে। ও তো ঠিকই বলেছে, তোমার আর আমার মধ্যে কোনো ভালোবাসা আছে কি প্রিয়ম্বদা? নেই তো। তাহলে তুমি এগুলো নিয়ে বাড়াবাড়ি কেন করো? শ্রী, তুমি এইসব কথা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে এখান থেকে যাও। এক এক করে সবাই চলে যায়। যাওয়ার সময় বলে, তুমি একদিন একলা থেকে যাবে, কেউ থাকবে না তোমার পাশে, বুঝতে পারলে? খুব কষ্ট হচ্ছে তাই না বড় মা? না রে, তুই যা দীপের কাছে, ও হয়তো ফ্যাল করে কান্না করছে, ছোটো থেকে মেয়েটা আমার এরকম। হ্যাঁ, ওকে পেটে ধরে নিই, তবে ওকে খুব ভালোবাসি।
দীপের কাছে চলে যায়। গীতাকে মাথায় হাত বুলিয়ে প্রিয়ম্বদা বলে, তুমি বিশ্রাম নাও, আমি আসছি। এ বলে সে চলে যায়। গিয়ে অগ্নিজিৎ মুখার্জির ফোন আসে যে আমার ছেলের আজকে শেষ কাজ, আমাদের বাড়িটায় অনেক কষ্টে রয়েছে সবাই, আজকে কি আমার কেসটা লড়তে যেতে হবে? না না, কোনো সমস্যা নেই, আপনি আপনার সমস্ত কিছু সেরে নিন, তারপরে না হয় আপনি এই কেসটা লড়বেন, আমি ততদিন অপেক্ষা করব, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বাড়িতেই কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, এমনকি কাউকে না পাওয়ার, হারানোর বেদনাও আছে, তারপরেও মানুষকে জীবনে চলতে হয়, এটাই হয়তো মানুষের জীবন। অগ্নিজিৎ মুখার্জি ধন্যবাদ বলে ফোন রেখে দেয়। আর জিজ্ঞাসা করে প্রিয়ম্বদা যে আসলে কি হয়েছিল। আমার ছেলেকে খুন করা হয়েছিল, আমি সেই কেসটা নিয়ে লড়বো, বাবা হয়ে কী করে পারবো সেটাই আমি ভাবছি, তবে পারতে তো আমাকে হবেই, আসলে অপরাধীদের আমাকে শাস্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি সব কাজ সেরে নিন। ফোন রেখে দেয়। এদিকে অঙ্কিতকে ফোন করে বসে প্রিয়ম্বদা, বলে, দেখো তোমার কাকুমণির সঙ্গে তোমার বাবার সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে তোমার দাদুর আমল থেকে, কিন্তু আমাদের তো আর আত্মীয় স্বজন কেউ নেই তোমরা ছাড়া, তোমরা যদি আসতে খুব ভালো হতো। আমি বলি কি কাকিমণি, তুমি আমার ওয়াইফ মেহেকের সঙ্গে কথা বলো, ওদের বাড়িতে একটা সমস্যা হয়েছে, তো তখনই মেহেককে ফোন দেওয়া হয়। মেহেক বললে যে আমাদের বাড়িতে খুব সমস্যা, কবে মেহেন্দির অনুষ্ঠান? আজকেই। তোমাদের নাচ গান করার প্রয়োজন নেই, তবে তোমরা আসবে, তোমাদের উপস্থিতিটাই সব থেকে বড় প্রাপ্য। ঠিক আছে, কি বলো তুমি, সেটা তোমাকে হয়তো আমি দেখিনি, তবে মনে হচ্ছে মেহেক তুমি খুব মিষ্টি মেয়েই হবে। জানো তো আমার মেয়েটা খুব জেদি, মন্দিরে গিয়ে বিয়ে করতে চেয়েছিল, ওর সব শর্ত মেনে তবে ওকে বিয়ে দেওয়া হচ্ছে, তা না হলে কোথায় থাকতো মান সম্মান, মেয়েটাকে পেটে ধরে নিত, তাই আমাকে কখনো বুঝতে পারলো না। তখনই দীপ আসে, এসে ফোন কেড়ে নেয়, বলে, এসব কি করছো তুমি, তোমার মেয়ের নামে বদনাম গাচ্ছ, তো ভালো করে গাও, এরকম লুকিয়ে ছাপিয়ে গাওয়ার প্রয়োজনটা কি? আর শুনুন, আপনি কি যাই হন না কেন, হয়তো মায়ের লতায় পাতায় জড়ানো কোনো আত্মীয় হবেন, তবে আমি বলে দিচ্ছি, আমার সৎ মাকে আমি কখনো মা হিসেবে মানতে পারিনি, ওনাকে আমি ঘেন্না করি। আর বুঝতে পারছেন তো, আমার আজকে মেহেন্দির অনুষ্ঠান, উনি যাকে খুশি তাকে ইনভাইট করুন, কিন্তু উনি মন থেকে কখনো আমার কাছ থেকে ভালোবাসা পাবে না। আর আপনাকে যে কথাগুলো বললাম সেগুলো সবটাই সত্যি, ওনার মতো মানুষের সঙ্গে কেউ কখনো ভালো ব্যবহার করতেই পারে না। আমার মামের অনেক অহংকার, তার হাসপাতাল রয়েছে, ওষুধের বিজনেস রয়েছে, তার আরও অনেক কিছু ব্যবসা সে চালায়, সেগুলো নিয়ে আমার মামা কোটিপতি, কিন্তু মনের দিক থেকে সন্তান নিয়ে কখনো সে সুখী নয়। এরপরেই ফোনটা রেখে দেয়। প্রিয়ম্বদা বলে, তুমি লাইনে আছো এখনও? মেহেক, তুমি ওর কথায় কিছু মনে করো না, একই বাড়িতে থাকতে গেলে অনেক কথা হয়, তার মধ্যে এগুলো, তোমরা চলে এসো, তাহলে আমি খুব খুশি হব। মেহেক সব কিছু শুনে খুব ভাবনা চিন্তায় পড়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেখানে দীপ এবং তার বোনেরা, পরিবারের সবাই উপস্থিত, তারা খুব সাজগোজ করেছে, এমনকি মেহেক অঙ্কিতকে নিয়ে চলে আসে, এসে বলে যে আমরা এসেছি। প্রিয়ম্বদাকে ডাকা হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করে, এরপরে মেহেককে দেখে খুব খুশি হয়ে যায়। পরিবারের সবাই উপস্থিত, সেখানে মেহেন্দির অনুষ্ঠানে গিয়ে মেহেককে যখন পরিচয় করে দেওয়া হয় দীপের সঙ্গে, সে বলে যে না, আমি আমার বাবার মেয়ে, আমি আমার মায়ের মেয়ে নই, তাই আমাকে অন্য কোনো নামে ডাকা যাবে না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজন ভরা বাড়িতে প্রিয়ম্বদাকে অপমান করতে তার মেয়ে যেভাবে উদ্ধত হয়েছে, সবাই মিলে মেহেন্দির গান গাইতে শুরু করে, নাচতে শুরু করে, আর সেই তালে তালে দীপ নিজেও পা মেলায়। মেহেকের এই পরিস্থিতিটা মোটেও ভালো লাগছে না, তাদের বাড়িতে অনেক কষ্টের জীবনযাপন করছে সবাই, এই শোকটা কাটিয়ে ওঠা সম্ভব নয়। একদিকে তার দাদা, সে নেই, অন্যদিকে গীতা ও মিসিং, পরিবারটা পুরো ছারখার হয়ে গেছে, কেউ নেই এই পরিবারটাকে আর রক্ষা করার মতো। এগুলো ভেবে মেহেকের খুব কষ্ট হয়, এমনকি অগ্নিজিৎ মুখার্জি গীতাকে হারানোর কষ্টও ভুলতে পারছে না। তখনই গীতার গান শুনে কিছু কিছু আবছা মনে হয় যে সেও বিবাহিত ছিল, তার স্মৃতিতে সিঁদুর ছিল, এমনকি মালা, শাখাপলা সব কিছু, আর সেগুলো আবছা মনে করতে গিয়ে গীতা কিন্তু খুব কষ্ট পায়, তার মাথায় ব্যথা হতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তে গীতা বিছানা থেকে উঠে বসে আর অনুষ্ঠানে যাওয়ার জন্য এক পা দুপা করে এগিয়ে যায়। গীতা সার্জারি প্রিয়ম্বদা করাবে, এমনকি তার সমস্ত স্মৃতি ফেরানোর একটা যে চান্স রয়েছে সেটা হাতছাড়া করবে না। মেহেক এবং অঙ্কিত এই বাড়িতে রয়েছে, না জানি গীতার সঙ্গে তাদের আজকে দেখা না হয়ে যায়। আর দীপ বলেছিল গীতাকে দেখেছে সে কোথাও না কোথাও, গীতার মুখটা নাকি খুব পাবলিক পরিচিত, আর যেখানে গীতাকে মনে করতে পারছে না, এতটুকুই তফাৎ, কিন্তু গীতারও কোথাও না কোথাও একটা পরিচয় রয়েছে, আর সে যে অ্যাডভোকেট, যার কারণে অগ্নিজিৎ মুখার্জির নামটা শুনলে গীতার অনেক কিছু ভাবনা চিন্তায় আসে। গীতার স্মৃতি মনে পড়ছে, মেহেক অঙ্কিত গীতার বাড়িতে দীপের মেহেন্দি অনুষ্ঠানে যেভাবে আজকে
দীপ তার মাকে অপমান করেছে, তারপরেও তার মা নিজের শাড়ি গয়না সবটা তার হাতে তুলে দিয়েছে। এখন পর্যন্ত দীপের হাজবেন্ডকে কেউ দেখেনি, আর এই হবু বরকে না দেখিয়ে দীপ যেভাবে বিয়ের জন্য পাগল হয়েছে, এরপরে না জানি প্রিয়ম্বদা এবং তার পরিবারে কোন বিপদ আসতে চলেছে। কারণ এত বড় লোকের মেয়ে বলে কথা, কেউ যে আসলে ষড়যন্ত্র করে দীপকে ফাঁসায়নি সেটা আবার কে বলতে পারবে? মেহেক এবং অঙ্কিতের সঙ্গে আদৌ কি গীতার দেখা হবে এই বাড়িতে? কী ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।